স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে। কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ রয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে। তিনি আরও বলেন, ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারের কোনো সংকট নাই, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যারা বলে তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিল। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনা হবে। সকালে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আপনারা যদি এই তরুণ প্রজন্মের কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, ওই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি স্থলবন্দর পরিদর্শনকালে রামগড় ইমিগ্রেশন ভবন, মৈত্রী সেতু সহ স্থলবন্দরের নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাখাওয়াত হোসেন বলেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা দেখার বিষয় রয়েছে। এজন্য স্থলবন্দরের সুবিধা অসুবিধা খতিয়ে দেখে করণীয় নিরূপণে একটি কমিটি গঠন করা হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে এখানে দেখে তাদের মতামত যখন দেবে তখন বুঝতে হবে। চট্টগ্রাম মিরসরাই বাণিজ্য মেলায় বিএনপি যুবদল নেতাদের মধ্যে কথা কাটাকাটির জেরে রাতে উপজেলার মিরসরাই পৌর শহরে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল কথা কাটাকাটির জেরে এক যুবক নিহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও সংশ্লিষ্টদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমান এবং উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমানকে ওএসডি করে সেই জায়গায় পাঠানো হয়েছে এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরীকে। এছাড়া উপসচিব সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেনকে ওএসডি করে সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদ আলমকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের মামলায় 4 জনকে যাবজ্জীবন দিয়ে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি আসামিরা 3টি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় এবং বুকে পিস্তল ঠেকিয়ে শটার গান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাই করে নেন। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক। ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকদের বাড়িতে কেয়ারটেকার হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল জলিল। পুলিশ সুপার জানান, ঢাকায় বসবাসকারী চিকিৎসক পরিবারের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার আলেখার কান্দাতে দীর্ঘদিন যাবৎ ওয়াহাব মাতব্বর চাকরি করত। ওই চিকিৎসকের বাড়িতে গত 31 ডিসেম্বর রাতে চুরির উদ্দেশ্যে আসে আসামিরা। সে সময় পাশের বাড়ির আল আমিন কাজীকে চিনে ফেলায় কেয়ারটেকারকে হত্যা করা হয়। বাড়িতে কেউ বসবাস না করায় হত্যার 8 দিন পর নিহতের বড় বোন পিঠা তৈরি করে ওই বাড়িতে নিয়ে গিয়ে কোনো সন্ধান না পেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের দোতলার সিঁড়ি কোঠায় হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বয়স 64 বছর, দিব্যি কাজ করে চলছেন নিজের মতো, কিন্তু কাগজে কলমে এখনও মৃত 15 বছর ধরে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বসরালী এই ভুল সংশোধনে বারবার চেষ্টা করলেও হয়নি কোনো সমাধান। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বসরালী সহ পরিবারের সদস্যরাও। জুরির প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 1960 সালে জন্ম নেওয়া বসরালী জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা। প্রথম দিকে জাতীয় পরিচয়পত্র ঠিকঠাক থাকলেও 2009 সাল থেকে তিনি যেখানেই আইডি কার্ড জমা দেন সেখান থেকেই সার্চ করে তার সবকিছু শূন্য পাওয়া যায়। জীবিত থাকলেও আইডি কার্ডের ডাটাবেজে মৃত দেখানোই বেঁচে থেকেও মৃত বসরালী। এর মাঝে সরকারি সুযোগ সুবিধা নিতে গেলেই দায়িত্বরতরা জানান বসরালীর তথ্য অনলাইনে নেই। জাতীয় পরিচয়পত্র অনলাইনে খোঁজে না পাওয়ার কারণে দীর্ঘ 15 বছর যাবৎ তিনি ভোট দেওয়া সহ পাচ্ছেন না সরকারি কোনো সুযোগ সুবিধা। এমন পরিস্থিতিতে বসরালী নয়, বিব্রতকর অবস্থায় পড়েছে তার পরিবারের সদস্যরাও। আবার আব্বারে লইয়া গেলেও দেখা যায় মৃত্যু। এর কারণে চাই যে আমার আব্বার আইডি কার্ডটা শুদ্ধ করতে চাই। এটা কোন ধরনের ডিজিটাল? আমার আব্বা জীবিত, তান্ডে দেখা মিত। জন্মের কার্ড করাত গেলে অনলাইন বন্ধ, এখন তারা বাফর সমস্যা দেয়, উড়ুতা কোনো স্কুলে ভর্তি করতাম পাই না। নিজেকে জীবিত প্রমাণ করতে বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিস সহ জনপ্রতিনিধিদের কাছে গিয়েও পাননি কোনো সুরাহা। বারবার নানা অফিসে ধর্ণা দিয়েও কোনো সুরাহা না পেয়ে তিনি এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন। আমার ভুয়া লইয়া গেছে গিয়া অফিসারের কাছে লইয়া গেছে গিয়া হাতে মাসুক চেয়ারম্যানে দস্তখত দিয়া হটাইছে, ওই জায়গাতে আজ পর্যন্ত অনলাইন হয়েছে না। ভোটার তালিকা থেকে কিভাবে বসরালীর নাম শূন্য হলো তা খতিয়ে দেখে সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। কিভাবে তাকে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সেটা আমরা খতিয়ে দেখব এবং আমাদের ইলেকশন অফিসের পক্ষ থেকে যা যা করার আমরা করব। 15 বছরের ভুল শুধরে বসরালীর তথ্য জাতীয় পরিচয়পত্রে যোগ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা হতেই বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরছে। তীব্র শীতে সাধারণ মানুষজন কাহিল হয়ে পড়েছে। শীতের হাত থেকে একটু উষ্ণতা পাবার জন্য রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে অনেক অসহায় নিম্ন আয়ের মানুষজন সকালে বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। আজ ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। নওগাঁর মহাদেবপুরে ডাকাতি সহ গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সরওয়ার বলেন, গত 9 ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেন, নগদ টাকা ডাকাতির সময় তারা ওই বাড়ির গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে পর্যায়ক্রমে গণধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা করলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ 16টি কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকালে কাশিমপুরের চক্রবর্তী এলাকার চন্দ্রনবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। গত 15 ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এই 16 কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত 40,000 শ্রমিক। মেহেরপুর মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের বারসহ নূর হোসেন নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে মুজিবনগর সীমান্তের 104 নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার 104-এর সাব পিলার 5-এর কাছে অবস্থান নেয় মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সহ তার সঙ্গীয় ফোর্স। সন্দেহভাজন একজন বাংলাদেশি সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এই সময় পালানোর চেষ্টা করে সে। বিজিবি তার পেছনে ধাওয়া করে, পরে মাঠের মধ্য থেকে আটক করা হয় নূর হোসেনকে। তার শরীরে তল্লাশি চালিয়ে 3 প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্যে থেকে 2 কেজি 18 গ্রাম স্বর্ণের 18টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। বিশ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষ করে দেশে এসে মালচিং পদ্ধতিতে শুরু করেছেন সবজি চাষ। পেয়েছেন সফলতা, প্রতি মাসে আয় করছেন 50,000 টাকা। তার সফলতা দেখে অন্য কৃষকরাও মালচিং পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন। মেহেরপুরের গাংনী প্রতিনিধি মাসুদ রানার পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মেহেরপুরের গাংনী উপজেলার শোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন প্রবাস ফেরত কৃষক জহির হোসেন। দীর্ঘ 20 বছর মালয়েশিয়াতে থাকার পর দেশে ফিরে এই পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। এগুলা করা খুব বেশি দিন হয় নাই, 8 মাস চলছে। 8 মাসে আমি মোটামুটি ভালো সফলতা পেয়েছি। কিভাবে আরো স্মার্ট ও উন্নত পদ্ধতিতে সবজি চাষ করা যায় এ নিয়ে যেন তার ভাবনার শেষ নেই। দেশি বিদেশি বিভিন্ন উন্নত বীজ সংগ্রহ করে এলাকায় মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা। প্রবাস জীবনের থেকে আমি এখন অনেক ভালো আছি। 1 বিঘা জমি স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করেন তা আপনারা এখান থেকে মাসিক 50,000 টাকা ইনকাম করতে পারেন। প্রাথমিকভাবে কৃষক জহির হোসেন পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে 10 কাঠা জমিতে 20,000 টাকা খরচ করে মাত্র 2 থেকে 3 মাসে প্রায় 60,000 টাকা আয় করেছেন। বর্তমানে 2 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। জহিরের মালচিং পদ্ধতিতে চাষে সফলতা দেখে আশেপাশের কৃষকরাও আগ্রহী হচ্ছেন। পলিথিনে আপনার সারটা সবকিছু কম লাগে, লেবার খরচ বাড়ছে, সব ধরে পানি খরচটা কম লাগছে, বৃষ্টির পানি দাঁড়ায় না, কিনা আপনার আগাছা কম বেড়ায়। এই আবাদটা দেখি আমরা এই আবাদটা করবো, আমাদের খুব ভালোই লাগছে। ওই পদ্ধতিতে আবাদ করলে লাভবান হওয়া যায়। আগামীতে সবাই আমরা করার পদ্ধতিটা নেব। এই পদ্ধতিতে সবজি চাষ করলে আগাছা কম হয়, জমিতে সার ও সেচও কম লাগে। তাই মালচিং পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। যে উপকারগুলো হয় সেখানে হচ্ছে আমাদের সার কম লাগে, আমাদের হচ্ছে সেখানে হচ্ছে পানি কম লাগে, পানি সাশ্রয় হয় এবং সাথে আমাদের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো হচ্ছে কম আসে, যে কারণে হচ্ছে কৃষকরা অধিক লাভবান হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। দুপুরে উপজেলার গোপালগঞ্জ কোটালীপাড়া পয়সার হাট সড়কের খাগর ব্রিজ নামের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মানিক খলিফা নামের এক ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে এই সময় খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশ এবং নৌ পুলিশের 2টি দল আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে 15টি বালু ভর্তি নৌকা এবং একটি ড্রেজার মেশিন আটক করে। পুলিশ জানায়, গত বছরের 10 অক্টোবর ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালু লুটের মহোৎসব বন্ধে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি বেশ কিছু নৌকা আটক করা হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচ থেকে অবৈধ মাটি কাটা বন্ধের দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী। সকাল 10:30টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবি জানিয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্ত স্থানে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।
এতে অংশগ্রহণ করেন খাসকান্দি এবং চরপানিয়া সহ অন্তত 11টি গ্রামের শতাধিক মানুষ। ভোলায় মেঘনা নদীতে ইলিশ সহ অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা সদর উপজেলার ইলিশা এবং দৌলতখান উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সমন্বয়ে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মেঘনা নদী থেকে অবৈধ 2 লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে অসহায় গরিব ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করেন 63 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন 63 বিজিবির উপ অধিনায়ক মেজর শরীফুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এবং সহকারী পরিচালক মুয়াজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী এবং ইউপি সদস্য আবিদ হোসেন বাবলু। বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর দিনাজপুর শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। দিনাজপুর সেক্টরের পক্ষ থেকে দিনাজপুর এলাকায় বসবাসরত 100 জন শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর সদর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক। এ সময় সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক পিএসসি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাবলিগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন সচেতন ছাত্র সমাজ। সকালে সংবাদ সম্মেলনে ডুয়েট শিক্ষার্থী নূর মোহাম্মদ শাওন বলেন, তাবলিগ জামাত যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে এক গ্রুপের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। প্রধান মুরব্বীদের আগমনে কাকরাইল মসজিদ ব্যবহারে, টঙ্গীর ইস্তেমা ময়দান নিয়ন্ত্রণে এবং ইস্তেমার সময় বরাদ্দেও এক গ্রুপের সঙ্গে চরম বৈষম্য করা হচ্ছে। তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলন থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা 3টি প্রস্তাবনা রাখছি, যার মধ্যে উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারে। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবসমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং নেত্রকোনায় আব্দুল গফুর স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। সোমবার বিকেলে শহরের আনন্দবাজার বালুর মাঠে হওয়া এই ফাইনাল ম্যাচে সাতপাই জেবি স্পোর্টিং ক্লাব বনাম নাগরা একাদশের মধ্যে 1-1 গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মধ্য দিয়ে নাগরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন জেবি স্পোর্টিং ক্লাব। পরে বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। আবার বলটি নাগরা কাটাপোড়ানো করে রোমাঞ্চ সেখানে পাহাড়ের মতো কি সুন্দর খেলা চলছে মাঠে ভাষণ দলকে আমরা মাসুমকে আমাদের